অভিভাবক, ভিউয়ার্স এবং অনলাইন ক্লাস পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। জীবন ধারণের জন্য মানুষকে তার পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হয়। সময় এবং অগ্রগতির সাথে সাথে চলছে জীবনযাত্রার পরিবর্তন, আর এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলার নাম হলো শিখন। আজকের মনোহরদী অনলাইন স্কুলের এই পরিচালনায় এই শিখন পদ্ধতির মাধ্যমে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরু করছি আজকের পাঠ। আমি আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের পড়ার পাঠ হলো অষ্টম শ্রেণীর বিষয় গণিত, দশম অধ্যায় বেসিক আলোচনা এবং উপপাদ্য 1। আসলে বেসিক আলোচনাটা লেখা হলো, আমরা উপপাদ্য 1 আলোচনা করতে গেলে একটু জানতে হলে আমার একটু বেসিক তথ্য লাগবে। সেই অনুযায়ী আমাদের একটু জেনে নেই। একটু তোমরা ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে আসছো সর্বসমতা। এই উপপাদ্যটা পড়তে গেলে একটা আলোচনায় সর্বসমতার তথ্য লাগবে। সর্বসমতার জন্য আমরা 3টে শর্ত জানি। আমাদের মূল একটা শর্তটা আপাতত শিখে নিই আমাদের, এটা কাজে লাগবে। বাহু বাহু বাহু। আসলে ত্রিভুজের 3টি বাহু যদি পরস্পর সমান হয় তখন আমি এটাকে বলতে পারি সর্বসমতা। আর সর্বসমতা হলে তারপর আমরা বলতে পারি সর্বসমতার জন্য ত্রিভুজের অনুরূপ বাহু ও কোণগুলো সমান। ত্রিভুজের অনুরূপ বাহু এবং কোণগুলো সমান, এটা হলে এটা আমরা বলতে পারি আর কি। যেমন দেখতে পাচ্ছি আমার হাতে একটা ত্রিভুজ আছে, এটাও একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজ দুটির মধ্যে তুলনা করতে গেলে দেখা গেল কি হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুর সাথে এই বাহুটা সমান না, তার মধ্যে সর্বসম না, সর্বসম না। আবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি, আমরা দেখতে পাবো দুটো ত্রিভুজ একটা ত্রিভুজের সাথে যদি আরেকটা ত্রিভুজ আমি উপরে দিয়ে দিই তাহলে হয়ে গেল সেম হয়ে গেল, তার মানে বোঝা গেল এই দুটো ত্রিভুজ সর্বসম। তো এখানে এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটা আর এই বাহুটা, 3টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, তাই এগুলোকে বলা হচ্ছে কি সর্বসম। আমরা একটু পরবর্তী আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছি আমার হাতে একটা খেলনা জিনিস রয়েছে। দেখতে এটা কী আকার হতে পারে? একটু চিন্তা করে বলো দেখি, এটা কী আকার? এটা অথবা এটা? নিশ্চয়ই তোমরা বলতে পারতেছো এটা হলো বৃত্তাকার। দেখতে মনে হচ্ছে কি বৃত্তাকার। আসলে বৃত্তটা কাকে বলে? আমরা যখন বৃত্তটা আঁকতে যাই এখানে দুটো পয়েন্ট থাকে, একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে আমরা যখন বৃত্ত আঁকি একটা পয়েন্টকে স্থির রেখে, যেখানে পেন্সিল কম্পাসের পয়েন্ট এটা চারদিক ঘুরে এলে যে কেন্দ্রটা হয়, বক্ররেখাটা উৎপন্ন হয়, এটাই হলো বৃত্ত। যেমন আমি ধরতে পারি এখানে একটা বিন্দু আছে, এখানে আরেকটা বিন্দু আছে, এটাকে স্থির রেখে আমি যদি এই বিন্দুটাকে এদিকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসি, তখন যে বক্ররেখাটা হলো এটা হলো একটা বৃত্ত। আর এই যে বক্ররেখার যে অংশটা, এটারও একটা নাম আছে, এটাকে বলি আমরা পরিধি। এটা হলো পরিধি। আসলে পরিধিতে অসংখ্য বিন্দু আছে, আমরা একটা বিন্দু চেক করলে এখানে অসংখ্য বিন্দু পেয়ে যাব, প্রত্যেকটাতে অসংখ্য বিন্দু আছে। আর এই বিন্দুটার নাম হলো কেন্দ্র। এই বিন্দুটার নাম হলো কি কেন্দ্র। এখন পরিধির ক্ষেত্রে এটা পরিধি বলা হয়। পরিধিতে অনেকগুলো বিন্দু আছে। যদি আমি এই বিন্দুটা এবং এই বিন্দুটা যে কোনো দিকে দুটো বিন্দু যোগ করে দেই তখন এটা একটা নাম পাওয়া যায়। এটাকে কি বলে? নিশ্চয়ই মনে আছে, তোমরা পড়ে আসছো আগে। এটাকে বলে যে, এটাকে বলে যে। ঠিক একই রকমভাবে যদি কেন্দ্র দিয়ে বরাবর হয়, এদিকে একটা পয়েন্ট এদিকে একটা পয়েন্ট হয় কেন্দ্র বরাবর, তখন এটার নাম হয়ে গেল কি ব্যাস। এখন প্রশ্ন হলো, ঠিক এর আগের সংজ্ঞাতে বললাম পরিধির এই প্রান্ত থেকে এই প্রান্ত যোগ করে দিলে আমরা জ্যা বলি, কিন্তু এখনও এটাই হলো একই পয়েন্ট, এদিক থেকে আসে, জাস্ট তফাৎ হলো এটা কেন্দ্র দিয়ে অতিক্রম করলো, তো এটার নাম হলো ব্যাস। এই জন্য এই ব্যাসটাকে বলা হয় বৃহত্তম, এটাকে বলা হচ্ছে বৃহত্তম জ্যা।
তো আগে পড়ে আসছি যে বৃত্তের ব্যাসটাকে বৃহত্তম জ্যা বলা হয়। তারপরে আছে বৃত্তের জ্যা, কেন্দ্র, ব্যাস, পরিধি। তারপর আরও একটা তথ্য শিখে নেই, আমাদের যে এই অংশটা একটু মার্ক করে দিলাম আমি, এই অংশটাকে বলে হলো চাপ। আসলে পরিধির দুই পাশের, এই পাশেরটাও একটা চাপ হতে পারে। তো আমরা একটু পড়ায় চলে যাই, মূল আলোচনা তো বুঝতে পারছি সবাই। পরিধি কীভাবে পরিধি চিনব, কোনটা জ্যা বলা হয়, কোনটাকে ব্যাস, কোনটাকে কেন্দ্র বলা হয় এবং কোনটাকে বৃহত্তম জ্যা বলা হয়। আমাদের এটা মাথায় রাখার জন্য আমার কাছে একটা চিত্র আছে, আমি এটা এখানে রেখে দিলাম। কোনটাকে ব্যাস, ব্যাসার্ধ জ্যা বলা হয়, এটা মনে থাকবে আমাদের। এটাকে পুরোটাকে ব্যাস অথবা জ্যা বলা, এটা ব্যাসার্ধ, কেন্দ্র কালারিং দিয়ে মার্ক করা আছে। এবার আমরা একটা উপপাদ্যের অংশে চলে যাই। উপপাদ্যকে বলছে বৃত্তের কেন্দ্র, তাহলে আমাদের একটা বৃত্ত লাগবে, আমরা একটা বৃত্ত এঁকে নেই। যেমন ধরো আমার এখানে একটা বৃত্ত হয়ে গেল, বৃত্তের হলো এটা হলো কেন্দ্র। প্রশ্ন অনুযায়ী আমরা একটু বিশেষ নির্বাচনটা চেষ্টা করি বলার জন্য। বৃত্তের কেন্দ্র, এটা হলো কেন্দ্র, কেন্দ্রের নাম দিতে পারি ও। তারপরে বলছে ব্যাস ভিন্ন কোনো যে, ব্যাস হবে না, আমরা একটু আগে জানি কেন্দ্র দিয়ে গেলে ব্যাস বলা হয়, তো এরকম যে হতে হবে যেন কেন্দ্র দিয়ে না যায়। তো আমরা এরকম এখান থেকে একটা পয়েন্ট ধরে নিই, এটা নাম দিতে পারি এ বি। তো এ বি হলো জে। একটু খেয়াল করো, বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাস ভিন্ন জ্যা পেয়ে গেলাম। তারপরে অংশ বলছে জ্যা এর মধ্যবিন্দু, এই জ্যাটা কতটুকু হবে, এটার একটা মাঝখানে পয়েন্ট মধ্যবিন্দু, এটা আমরা কম্পাস দিয়ে স্কেল দিয়ে মেপে নিতে পারি। আপাতত এখানে আমি নাম দিলাম এটা মধ্যবিন্দুটা হলো এম। তারপরে আবার বলছে সংযোজক রেখাংশ, কার সাথে সংযোগ করতে বলছে, কেন্দ্রের সাথে এই মধ্যবিন্দুটা সংযোগ করতে বলছে। আমরা এটা সংযোগ করে দেই। সবাই একটু সাথে সাথে লিখে ফেলো। এখন আমাদের যা ওই রেখাংশ ওই জায়ের উপর লম্ব। আমরা একটু বিশেষ নির্বাচনে চলে যাই, বিশেষ নির্বাচন। সবাই একটু লিখে নাও চিত্র দেখে। ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি, ব্যাস ভিন্ন কোনো যা, এর মধ্যবিন্দু এম ও এম সংযুক্ত রেখাংশ। তারপরে প্রমাণ করতে হবে যে লম্ব ও এম লম্ব এ বি। বিশেষ নির্বাচনটা আমরা লিখে নিতে পারবো এখানে। আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন যা, এ বি এর মধ্যবিন্দু এম। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। এই হলো আমাদের বিশেষ নির্বাচন। আসলে বিশেষ নির্বাচন কিন্তু এখানে লাইন টু লাইন মুখস্থ করতে হবে, চিত্রটা আমরা যেভাবে আঁকলাম, তথ্যটা যেভাবে লেখা আছে সেই অনুযায়ী বললেই মূলত হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, ও এম লম্ব এ বি প্রমাণ করতে হবে যেটা। তারপর হলো অঙ্কন। অঙ্কন লিখে নাও, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এই হলো আমাদের অঙ্কন চলে গেল। তো সবাই লিখে নিচ্ছ নিশ্চয়ই। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমি একটু মুছে নিই আর কি, চিত্রটা আবার একটু আগে নিতে পারবো।
যেহেতু আমরা অঙ্কনটা লিখলাম, এটা যোগ করে নাও, অঙ্কটা যোগ করে নাও। ও থেকে এ এবং ও থেকে বি যোগ করে নিলাম। এবার আমরা চলে যাই প্রমাণে। একটু খেয়াল করি প্রমাণের, আমরা যে এর আগে যে তথ্যটা দিয়েছিলাম তোমাদের এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এটা একটু কাজে লাগবে। তারপর মনে করার জন্য আবার একটা নিলাম আর কি, 3টা বাহু যেন পেয়ে যায় আর কি। এবার প্রমাণ অংশটা দেখি। প্রমাণ, দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ অংশ পেয়ে যায়। এই অংশটা একটা ত্রিভুজ হয়, আবার এই অংশটা আরেকটা ত্রিভুজ। দুটো ত্রিভুজকে আমরা লিখতে গেলে লিখি ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম। এই ত্রিভুজ হতে কি পেয়ে যাই আমরা? ও এ সমান ও বি। আসলে ও এ সমান ও বি যে বললাম, কোন শর্তে বললাম? আমাদের পূর্বের আলোচনা একটু দেখে নাও। এখানে ছিল কেন্দ্র থেকে পরিধি থেকে যে কোনো দিকে হতে পারে। তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি ব্যাসার্ধ হয়, এটাও ব্যাসার্ধ হতে পারে। সেই অনুযায়ী আমরা, এটা হলো ও এ সমান ও বি হলো একই বৃত্তের ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটো হলো সমান। একটু সাইড নোট দিতে পারে, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের আরও কি পেয়ে যাই আমরা? একটু আগে খেয়াল করি, আমাদের প্রথমেই প্রশ্নে বলেছিল যে এর মধ্যবিন্দু, এই এমটা হলো মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি? এ এম সমান বি এম। তাহলে এ এম সমান বি এম, যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু। ত্রিভুজের 3টে বাহু, আমাদের 2টা বাহু চলে আসছে। আর এটা দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ও এমটা বলতে পারি। একটু খেয়াল করো, এটা এই ও এমটা এই ত্রিভুজের জন্য বলা যায়, আবার এই ত্রিভুজের জন্য বলা যায়। তাহলে লিখতে পারি আমরা কি লিখি? তাহলে ও এম সমান ও এম। যেহেতু দুটা ত্রিভুজে আছে, এটাকে আমরা বলি সাধারণ বাহু। এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। এবার চেষ্টা করি, চিন্তা করি, আমরা আগে চলে যাই। আমরা বলছিলাম আগের তথ্য অনুযায়ী যদি ত্রিভুজের 3টি বাহু সমান হয়, যাকে বলা ছিল আমাদের বাহু 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 উপপাদ্য, ক্লাস 7-এ পড়ে আসছে। তাহলে বলতে পারি অর্থাৎ ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। এটা আমরা পেয়ে গেলাম ক্লাস 7-এর তথ্য অনুযায়ী বাহু বাহু বাহু, এই তথ্য অনুযায়ী পেয়ে গেলাম। তারপরে আমরা আগে একটা তথ্য লিখছিলাম যে যদি সর্বসম হয়ে যায় ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু এবং কোণগুলো সমান হয়। অনুরূপ বাহু এবং কোণগুলো সমান হয়, এই ক্ষেত্রে আমরা পেয়ে যাই এই যে এই কোণটাকে আমরা যদি বলি ও এম বি কোণ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোণ ও এম এ সমান কোণ ও এম বি। ও এম এ কোণ সমান ও এম বি কোণ। এবার আরেকটা তথ্য আছে এখানে, রৈখিক যুগল কোণ। যেহেতু এই কোণদ্বয় কি রৈখিক যুগল, এখন প্রশ্ন হলো রৈখিক যুগল কোণটা কি? আসলে যে কোনো একটা রেখার মধ্যে যদি এখানে কোণ দুটি আঁকা হয়, তাহলে এটাও একটা রেখার মধ্যে অবস্থিত দুটা কোণ, তাহলে এটা কি রৈখিক যুগল কোণ। এই ক্ষেত্রে একই রকম, এখানে এই দুটা কোণ হলো রৈখিক যুগল কোণ। একটা তথ্য লিখে দিয়ে, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ। আর এর আগের তথ্য আমরা পেয়ে গেলাম সমান, এবং এদের পরিমাণ সমান। কোণ ও এম এ সমান কোণ ও এম বি। যেহেতু সমান, এটা হবে এক সমকোণ, এর অন্য কোনো কন্ডিশন আমরা পেয়ে যাব না। যেহেতু এক সমকোণ, তার আমরা কি জানি লম্ব হয়ে যাবে। অতএব
ও এম লম্ব এবি। প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও, আমাদের মূল প্রমাণটা কিন্তু চলে আসছে। আমাদের আরেকটা চিত্র আমি এঁকে নিয়েছিলাম, এখানে এটা দেখা বোঝা যায় কিনা একটু, আমি একটু সংক্ষিপ্তভাবে বোঝার জন্য এটা আবার একটু ফলো করব। মূল প্রমাণটা একটু খেয়াল করি আরেকবার। এটা যদি ত্রিভুজ হয়, এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা পেয়ে যাই ও এ সমান ও বি, তারপর এ এম সমান বি এম, আর হলো ও এম সমান, যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো, তাহলে ত্রিভুজ দুটি হয় সর্বসম। এইখানে আমাদের মূল আলোচনাটা চলে আসে। তাহলে কোণ সমান হবে, কোণ সমান হয়ে গেল, সমান হয়ে গেলে আমরা বলি কি রৈখিক যুগল কোণ। এই কোণ দুটাকে কি বলা হচ্ছে? রৈখিক যুগল কোণ। আর এদের পরিমাণটা সমান, আর তা আমরা বলতে পারি কি ও এম লম্ব এ বি। এই হলো আমাদের আজকের পাঠ। তোমাদের একটা বাড়ির কাজ আছে, এখানে একটা প্রশ্ন আমরা একটু একই চিত্রের অনুযায়ী ঘুরে দিতে পারি। তোমাদের অষ্টম শ্রেণীর বইতে দেখবে একটা কাজ দিয়ে লেখা আছে। এখানে কাজটা হলো, আমরা এইমাত্র প্রমাণ করলাম ও এম লম্ব এ বি, এটা হলো প্রমাণ করলাম, আর আমাদের দেওয়া ছিল হলো এ এম সমান বি এম। পরবর্তী কাজটা লেখা আছে, আমি প্রশ্নটা লিখি, তারপর একটা চিত্রের মাধ্যমে একটু দেখাই দিই তোমাদের। একটু বাড়ি কাজটা লিখে নাও। বাড়ি কাজটা লেখো, বৃত্তের কেন্দ্র থেকে, ঠিক আগেরটার মতন হবে, এটা হবে যে, তো এটা ব্যাস ভিন্ন যে, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এবার চিত্রের সাথে প্রশ্নের সাথে আমরা একটি স্টোরিটা মিলিয়ে নেই। বলছিল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। আমরা যদি আবার তোমাদের একটু সুবিধার্থে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এটা হলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর এটা লম্ব, মানে হলো আমাদের তথ্য আছে এটা 90 ডিগ্রি। যদি এটা ও হয়, এটা এম হয়, এটা এ, এটা বি, তার মানে এটা লম্ব হবে, এটা 90 ডিগ্রি হবে, এটা বলা আছে। বলছে ওই অঙ্কিত যাটা হলো লম্ব। এবার খেয়াল করো, বলছে কি ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে হলো দুই ভাগে ভাগ করে দেওয়া। তাহলে দুই ভাগে ভাগ করা বলতেছে এখানে এ এম সমান বি এম, ঠিক আগের মতনই আসবে। তখন এখানে আমাদের একটা তথ্য পড়ে আসছিলাম আমরা, কোণ, একটু বাহুটা আগে লিখে দিই, বাহু কোণ বাহু। সর্বসমর ক্ষেত্রে এই তথ্যটা শুধু কাজে লাগবে। এখানে পাওয়া যাবে দুটা বাহু পাওয়া যাবে, একটা কোণ পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব পরে এ এম সমান বি এম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্তই। তো অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু ক্লাসগুলো শিক্ষার্থীদের দেখার জন্য, ডাউনলোড করে দেওয়ার জন্য আগ্রহী করে তুলবেন। আর করোনাকালীন সময়টাতে এটাই হলো আমাদের চলমান ক্লাস, এটা চলবে। এই ধারাবাহিকতায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।